স্যামসাং গ্যালাক্সি S25 আলট্রা আর হলো আইটেল S25 আলট্রা। ভাইরে ভাই, চুরি করবি কর, একটু দেখে শুনে কর। ডিজাইন থেকে শুরু করে নামটা পর্যন্ত চুরি করে এনেছে। সো আইটেল S25 আলট্রার আজকে ফুল রিভিউ হবে। দেখি যে শুধু ডিজাইনই ঠিক করলো নাকি ভিতরের প্রসেসরও স্ন্যাপড্রাগনেরটা দিয়ে দিয়েছে যে 80 লাইট। সো লেটস গেট স্টার্টেড। প্রথমে বক্স কন্টেন্ট হিসেবে ব্যাক কভার, স্ক্রিন প্রোটেক্টর, সিম রিজেক্টর, টাইপ সি চার্জিং কেবল এবং 18 ওয়াটের ফাস্ট চার্জার এখানে পাবেন। এখানে ডিজাইন নিয়ে দুই দলের ভিতর মারামারি লাগতে পারে। যারা স্যামসাংয়ের ফোন পছন্দ করে তাদের কিন্তু এই ডিজাইনটা ভালো লাগবে, আর যারা আইফোনের পছন্দ করে তাদের এই ডিজাইন ভালো লাগবে না, কারণ আইফোন সবসময় স্যামসাংয়ের একটা প্রতিদ্বন্দ্বী হিসেবে কাজ করে। ক্যামেরাতে নোটিফিকেশন লাইটটা দিয়েছে যেটা দেখতে সুন্দর লাগে, কিন্তু এই লাইটটা কতটা কাজের আমাকে আপনারা একটু কমেন্ট করে জানাতে পারেন। যে এই লাইটটা প্রথম 1-2 দিন একটু ভালো লাগে, যে চার্জ দেওয়ার সময় নোটিফিকেশন আসার সময় ভালো লাগে, তারপরে কিন্তু এগুলো আর ইউজ হয় না। এটা ডিসপ্লে কিন্তু ডিউরেবিলিটিটা ভালো। এখানে কর্নিং গরিলা গ্লাস 7i ব্যবহার করছে, সো এটা শক্তপোক্ত আছে, হার্ডি আছে। এখানে কিন্তু অ্যামোলেড প্যানেলটা ব্যবহার করছে, যেটা কিন্তু কার্ভ, একদম কার্ভ ডিসপ্লে হওয়ার কারণে এই ডিজাইনটা দেখতে সুন্দর লাগতেছে। উপরে পাঞ্চল কাট আউট আছে, বেশি মোটা না, একদম ন্যারো রাখাতে ট্রাই করছে। সো এটা দেখতেও সুন্দর লাগতেছে। কোনো মানে ডিজাইন নিয়ে আমার তেমন কোনো কিছু বলার নাই, কারণ মারিয়ে দিয়েছে, মানুষের তো মারিয়ে দিয়েছে। সো সেক্ষেত্রে আর কিছু বলার নাই। এটা ডিসপ্লে সাইজ হলো 6.78 ইঞ্চি, 120 হার্জের সাপোর্ট। এটা কিন্তু কার্ভ ডিসপ্লে। সো এই রেঞ্জে আপনি যদি দেখেন যে 20,000-19,000 টাকার রেঞ্জের ভিতরে কোনো স্মার্টফোনই কার্ভ ডিসপ্লে দেয় না। সো সেই ক্ষেত্রে এটাকে আমি একদম আগায় রাখতে পারি, মানে টপের দিকে রাখা যায়। এখানে কার্ভ ডিসপ্লে দেওয়ার কারণে দেখেন সিমেট্রিক্যাল বেজেল দেওয়ার ট্রাই করছে। সো এইটাও কিন্তু সুন্দর দেখা যাচ্ছে। আর উপরে পাঞ্চল কাট আউটটাও বেশি মোটা না, সেই ক্ষেত্রে দেখতেও মানে ডিসপ্লের দিক থেকে একদম পরিপূর্ণ আছে। আমি বলবো ডিসপ্লেতে কোনো প্রকার সমস্যা হবে না। এখানে 1400 নিটস ব্রাইটনেসও আছে, যেটা আউটডোরে ভিজিবিলিটিটা ভালো পাবেন, সমস্যা হবে না। এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটাও রয়েছে, এটাও কিন্তু অ্যাকুরেটভাবে কাজ করে। তবে যদি মনে করেন ফাস্ট, একদম প্রপার ফাস্ট, মানে টাচ দেওয়ার সাথে সাথে কাজ করবে, তা কিন্তু না, একটু ডিলে আছে। সো এটা মানায় নেওয়ার মতো, কারণ 23-24 হাজার টাকার ফোনে কিন্তু আমরা এখন রেগুলার দেখতে পাই যে 22-23-24 হাজার টাকার ফোনে রেগুলার আমরা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টটা দেখতে পাই। সো সেই ক্ষেত্রে এটাকে আগায় রাখা যায়। এখানে আইপি রেটিং 64 এর সাপোর্টটা দিয়েছে। এটা কিন্তু পানি পড়লে বা কাজ করে, হাতে একদম প্রপারভাবেই কাজ করে, কোনো সমস্যা হয় না। তবে এটা কিন্তু আপনার চুবাই রাখতে যাবেন না, হালকা পাতলা পানি ছিটে ফোটা পরে সেটা ঠিকঠাক আছে। তবে পানি পড়ার পরে যদি আপনি ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা কাজ করতে যান, সেই ক্ষেত্রে মাঝে মাঝে ডিলে করে, যে দেখা যায় নট ম্যাচিং। সো সেই ক্ষেত্রে একটু মাথায় নিয়ে কাজ করেন যাতে ভালো হয়। আর ডিসপ্লে টাচ কোয়ালিটি, রেসপন্স কোয়ালিটি একদম 100% না বললেও যে 90% অ্যাকুরেট পাবেন। যে 120 হার্জের সাপোর্ট আছে, তো সো সেই ক্ষেত্রে মনে করেন যে টাচ রেসপন্সটাও ভালো পাওয়া যাচ্ছে। এটার সাইজ 6.7 ইঞ্চি, থিকনেস 6.9 মিলিমিটার। এটা কিন্তু একদম থিক একটা ফোন, বেশি মোটা না। ওয়েট 163 গ্রাম। ওজন অনুযায়ী মানে একদম পারফেক্ট, হাতে কোনো প্রকার সমস্যা হবে না ধরতে। একদম মানে মনে করেন যে ওয়েটটা ব্যালেন্স একটা ওয়েট বলা যায় এটাতে রয়েছে আয়ার ব্লাস্টার, ডাউন সাইডে রয়েছে মেইন স্পিকার, প্রাইমারি মাইক এবং টাইপ সি ইউএসবি চার্জিং পোর্ট। এটাতে কিন্তু একটা সিম টেরও রয়েছে, যেটাতে 2টা সিম এবং একটা এক্সটার্নাল মেমোরি ইউজ করতে পারবেন। তবে এটাতে কিন্তু রম হিসেবে 128 জিবি ব্যবহার করছে, যেই কারণে আপনাদের মেমোরি কার্ড ব্যবহার করার বেশি প্রয়োজন পড়বে না। আমি একটা টিপস ছোট্ট দিয়ে দেই, মানে যদি আপনারা আলাদা মেমোরি কার্ড ইউজ করেন, সেক্ষেত্রে কিন্তু ফোনের পারফরমেন্সটা ড্রপ করে। রাইট সাইডে পাওয়ার বাটন এবং ভলিউম বাটন, আপার সাইডে কোনো কিছুই নেই এবং লেফট সাইডেও কিছুই নেই, একদম ফাঁকা, যেটা ঠিকঠাক আছে, সমস্যা নেই। ডিজাইনের ক্ষেত্রেও এটা সুন্দর দেখা যাচ্ছে। এখানে অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড 14 ব্যবহার করছে। এটাতে 2 বছরের মেজর আপডেট পাবেন। সেক্ষেত্রে কিন্তু অ্যান্ড্রয়েড 15টা আসার সম্ভাবনাটাও থাকবে, যদি প্রপারভাবে আপডেটটা আসে। আর এটার ইউআইতেও কিন্তু মোটামুটি ভালোই বলা যায়, একদম খারাপের দিকে রাখা যাচ্ছে না, কারণ স্মুথ একটা পারফরমেন্স ইউআই থেকে পাবেন। হালকা পাতলা ল্যাগ বা বাগ এটা একদমই কম পাওয়া যাবে, বেশি একটাই নাই। তবে আইটেল, স্যামসং, তারপরে টেকনো, এই মিড রেঞ্জ বাজেটের ফোনগুলোতে কিন্তু ওরা ইউআইতে সমস্যা করে। এগুলার উচিত যে ওদের একটু আপগ্রেড করা, মানে একটু অপটিমাইজেশনটা বাড়ানো। সেক্ষেত্রে দরকার হয় 500 বা 1000 টাকা বেশি নিক, তাও সমস্যা নাই, কিন্তু পারফরমেন্সটা যেটা দেবে সেটা যেন প্রপারভাবে দেয়। এটাতে যদি আপনারা ব্যাকগ্রাউন্ডে 5 থেকে 6টা অ্যাপস রেখে চালাইতে যান, সেক্ষেত্রে হালকা পাতলা ল্যাগের দেখা পাবেন, যে অ্যাপসগুলো নতুন করে ওপেন করার সময় রিলোড নেয়। এটা হবেই, কারণ এটার প্রসেসরে একটু দুর্বলতা আছে। আমি দুর্বলতার দিকে যাব, একটু ওয়েট করেন। আর তেমন কিছু বলতেছি না, কারণ এটার পারফরমেন্স মোটামুটি পাবেন। একদম যে 6-7টা 5টা-6টা অ্যাপস পাশাপাশি রেখে টানা কাজ করবেন তা কিন্তু না, কারণ নতুন অ্যাপসে ঢুকলেই রিলোডের একটা অপশন আপনারা পেয়ে যাবেন, যে রিলোড হচ্ছে তারপরে অ্যাপসটা ওপেন হচ্ছে। একদম যেখান থেকে থুয়ে গেছেন ওইখানেই যা নতুন করে আবার কাজ করবেন, এইটা পাবেন না। তবে এটা 1-2টা অ্যাপ যদি আপনারা চালান, সেই ক্ষেত্রে পাওয়ার সম্ভাবনা আছে। আর আমি এর আগেও বলছি যে যদি এরকম চান যে একদম প্রপার, মানে আমি 4টা অ্যাপসে কাজ করব, 4টাতেই নতুন করে যখন ঢুকবো ওই যেইখানে রেখে আসছি ওইখানেই আমি চাচ্ছি, সেই ক্ষেত্রে লাইট অ্যাপগুলো ব্যবহার করার ট্রাই করবেন।
কারণ 20,000 টাকার নিচে 18,000, 19,000, 20,000 মানে 20,000-এর নিচে যে ফোনগুলো আছে এইগুলাতে এই সমস্যাটা আছে। আর এইটাতে একটু বেশি থাকার কারণ প্রসেসর, এই প্রসেসরটা অতটাও ভালো না। এই ব্যাক সাইডে আমি যাচ্ছি, আগে ক্যামেরাটা দেখে নেই। এখানে দুইটা ক্যামেরা ব্যবহার করছে, এটা হলো মেন ক্যামেরা 50 মেগাপিক্সেলের আর একটা 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। প্রপার লাইটিং কন্ডিশনে এটার ছবিগুলো ভালো আসবে, মানে ডে লাইটে ছবিগুলো ভালো পাবেন। কিন্তু একটু ডার্ক এরিয়াতে গেলে, একটু মানে নাইট মুডে গেলে বা রাত্রের দিকে সন্ধ্যার দিকে ছবি তুললে সেই ক্ষেত্রে নয়েজটা না থাকলেও ক্লিয়ারিটির অনেকটাই অভাব আছে, যেখানে ডিটেলসটা কম বোঝা যায়। কিন্তু আলোতে তুললে পারে সেই ডিটেলসটা প্রপারভাবেই ধরতে পারতেছে। তবে এখানে কালার বুস্টারটা আপনারা একটু লক্ষ্য করবেন যে লাল কালার, সবুজ কালার এগুলো একটু বুস্ট করে। সো সেই ক্ষেত্রে একটু দেখে শুনে নিয়েন। এটার পোর্ট্রেট মোডের ছবি, ডাইনামিক রেঞ্জ সব কিছুতে এজ ডিটেকশনটা ভালোই আছে, একদম খারাপ রাখা বলা যাচ্ছে না, এটা মোটামুটি ভালো বলা যাচ্ছে। আর এখানে সেলফিতে আপনারা 32 মেগাপিক্সেলের একটা ক্যামেরা পাচ্ছেন, যেটার ছবির কোয়ালিটিও মোটামুটি ভালো, তবে ডিটেলসের অভাব পাওয়া যায়, শার্প আর ক্লিয়ারটা একটু বেশি দেয়। মোস্ট ইম্পর্টেন্ট পার্ট প্রসেসর, যেটা হলো সবথেকে খারাপ দিক। এটাতে কিন্তু T620 প্রসেসরটা ব্যবহার করছে ইউনিসকের। সো এটার পারফরমেন্সটা কেমন পাবেন আমি যদি বলি, T616 যেরকম পারফরমেন্স দেয় তার থেকে হালকা একটু ভালো দেয়, অতটাও ভালো না। এই রেঞ্জের ভিতরে এই প্রসেসরটা দেওয়ার কারণে এই ফোনটা একদম খারাপ হয়ে গেছে। কারণ ডিসপ্লে, ক্যামেরা, তারপরে ডিজাইন সব দিকে 20,000 টাকা রেঞ্জের ঠিকঠাক, কিন্তু প্রসেসরে ডাউন। এখানে যদি মিডিয়াটেকের হিলিও G99 অথবা G100 প্রসেসরটা দিত এই রেঞ্জে, এইটাকে টক্কর দেওয়ার মতো ফোন পাওয়াও কষ্ট হয়ে যেত। সো এটা থেকে বেশি ভালো পারফরমেন্সটা আপনারা পাবেন না, তবে মিডিয়ামের ভিতরে একটা পারফরমেন্স পাবেন। এটা 12 ন্যানোমিটারে তৈরি, আর এটার আন্তত বেজমার্ক পাওয়া গেছে মনে করেন যে 3,38,40,000-এর মতো। এটার সিঙ্গেল কোরের পারফরমেন্স 400 থেকে 500-র ভিতরে পাওয়া গেছে, আর মাল্টি কোরের পারফরমেন্স 1400 থেকে 1500-র মধ্যে পাওয়া গেছে। তবে এটাতে র্যামটা ভালো হওয়ার কারণে, মানে 8GB 256GB র্যামটা হওয়ার কারণে এটার পারফরমেন্সটা এই প্রসেসরের কারণে আমি খারাপ বললেও আর একটু বলতে হয় যে ভালো, কারণ 8GB র্যাম কিন্তু ভালো। এখানে LPDDR4X র্যাম টাইপ, আর হলো স্টোরেজ টাইপ UFS 2.2, যেটার মানে স্টেবিলিটি, ক্যাপাবিলিটি, দেন স্মুথ, প্রপার ঠিকঠাক বলা যায়, সমস্যা নেই। তবে আমি যে ঠিকঠাক বলছি, এটা যদি আপনি গেমিংয়ের ক্ষেত্রে কাজে লাগাইতে যান সেটা কিন্তু আপনার বোকামি হবে, কারণ এখানে আপনি ভালো গেম প্লে করতে পারবেন না। কারণ G99-এ যেরকম গেমিং পারফরমেন্সটা পাওয়া যায় প্রসেসরে, এইরকম পারফরমেন্স এখানে আপনারা কখনোই পাবেন না, কারণ ইউনিসকের প্রসেসর, এটা আপনার মাথায় রাখতে হবে। এখানে আপনারা 2D গেমগুলো খেলতে পারবেন নর্মাল ইউজের জন্য, যে হালকা পাতলা খেললেন, কিন্তু গেম খেলার সময় পাবজি, ফ্রি ফায়ার, অ্যাসফল্ট 9 এইগুলো ভারী গেমস খেলার সময় ল্যাগের দেখা পাবেন 100%। আর এখানে পাবজিতে 40 FPS পাবেন, এটা প্রপার কাজে দেবে না। 30 FPS বা 25 FPS পর্যন্তই সর্বোচ্চ পাবেন, মানে ফ্রেম ড্রপ, ল্যাগিং ইস্যু এগুলো থাকবে। তবে যদি মনে করেন ফ্রি ফায়ারটা ভালো করে খেলবেন, তাও কিন্তু না। এটার অ্যাভারেজের ভিতর মানে 15,000 টাকার ফোনে যেই পারফরমেন্সটা আপনারা গেমিংয়ে পাবেন, এটা 20,000 টাকার ফোনে পারফরমেন্সটা, গেমিং পারফরমেন্সটা সেরকম পাবেন। কিন্তু বাকি সাইডগুলো আবার এর ভিতরে ধরেন না। আর গেম খেলতে খেলতে কিন্তু ব্যাটারিটাও ফুরায় আসবে। সো এখানে 18 ওয়াটের চার্জার ব্যবহার করছে, এখানে যদি 33 ওয়াটের চার্জার আর 5000 mAh-এর ব্যাটারি ব্যবহার করছে। এই 5000-এর বদলে 6000 mAh-এর ব্যাটারি। এই ক্ষেত্রে কী হতো জানেন, ফোনটা একটু মোটা হতো, তাতেও সমস্যা ছিল না। একদম পাতলা ফোন দরকার নাই, একটু মোটা করুক, তাও যদি 6000 আর 33 ওয়াটের চার্জার দিত, এরে টক্কর দেওয়ার মতো। আমি এর আগেও বলছি যে প্রসেসরের কারণে, কিন্তু এই বিষয়গুলো কিছু বিষয় আছে যেগুলো একটা আর একটার সাথে সম্পর্কিত, এইগুলো যদি থাকতো সত্যি কথা এটারে টক্কর দেওয়ার মতো আসলেই থাকতো না। S25 আলট্রাও টক্কর দিতে পারতো না। আচ্ছা, আমরা স্যামসাংয়ের পার্টে না যাই। এখানে আপনারা যদি রেগুলার ইউজ করেন সেই ক্ষেত্রে একদিনের মতো সাপোর্ট পাবেন। যদি মনে করেন একদিন প্লাস, 1.5 দিন, 2 দিন পাবো, তা কিন্তু না। অনেকেই বলছে যে 1.5 দিনের মতো বা 1.5 দিন প্লাস, এটা না। সো আপনারা একদিনের মতো সাপোর্ট পাবেন। আর যদি টানা গেম প্লে বা মোটামুটি ইউজ করেন, কন্টেন্ট দেখেন, মুভি দেখেন, সেই ক্ষেত্রে আপনারা 7 ঘন্টার মতো একটা সাপোর্ট পাবেন। এটার গুড সাইড আর ব্যাড সাইড আমি ভিডিওতে সম্পূর্ণই বলে দিছি। কারা কারা কিনবেন, এখানে ফোন কেনার সময় কিন্তু অনেক ধরনের মানুষ থাকে, যে এক দল চায় পারফরমেন্স ভালো, এক দল চায় ক্যামেরা ভালো, এক দল চায় যে আমার ফোনটা লং টার্ম ইউজ করব, সো সেই ক্ষেত্রে যেন ভালো হয়। আর এক দল চায় যে পানি হালকা পাতলা লাগবে, সমস্যা হবে না, হাত থেকে পড়ে যাবে, সমস্যা হবে না। সো এই ক্ষেত্রে বিবেচনা করলে যারা ক্যামেরা থেকে একটু ভালো চাচ্ছেন, ক্যামেরা দেন ডিজাইনটা সুন্দর চাচ্ছেন, পারফরমেন্সটা একটু ভালো চাচ্ছেন, যে স্মুথভাবে চালাইতে পারবেন, তারা নিন। কিন্তু গেম খেলার জন্য যদি কেউ ভাবেন যে আমি গেমিং করব প্লাস ক্যামেরা পারফরমেন্সটা আমার একটু ভালো লাগবে, সেক্ষেত্রে নিয়েন না, অন্য কোনো ডিভাইস দেখতে পারেন। সো ভিডিওটা কেমন লাগছে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওতে আমি জানি ভুল হবে, আপনারা আমার একটু বলে দিন যে কোথায় ভুল আছে, অথবা যদি আমি কোনো পয়েন্ট মিস করি বা ভুল করি সেটাও আমাকে জানিয়ে দিতে পারেন। দেখা হবে আমাদের আরেকটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।